আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তিসহ বিভিন্ন বিষয়ে স্বাক্ষরিত হয়েছে 8টি সমঝোতা স্মারক। 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন একটি বিনিয়োগ সংলাপ এবং 3টি গোলটেবিল বৈঠকে। তিস্তা নদীর যৌথ ব্যবস্থাপনা প্রকল্পে চীনের প্রস্তাবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের ঘোষণা দিয়েছে চীন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে ঋণের সুদের হার কমানো এবং বাংলাদেশে বিনিয়োগে চীনের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। শি জিনপিং এর সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সরকারি অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পানি ও নদী ব্যবস্থাপনা উন্নত করতে 50 বছরের আধুনিক মাস্টার প্ল্যান তৈরিতে সহায়তা চান চীনের কাছে। এছাড়াও বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান সহ অংশ নেন টেকসই অবকাঠামো ও জ্বালানি, সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা এবং 3-0 পৃথিবী সংক্রান্ত 3টি গোল টেবিল বৈঠকে। How do I contribute to wealth concentration now? What do I do to make this wealth concentrated in the way it does? So identify that. শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ছুটি শুরুর প্রথম দিনে রেল, সড়ক ও নৌপথে ছিল নারীর টানে বাড়ি ফেরা মানুষদের উপচে পড়া ভিড়। রেল ও নৌপথে টিকিট থেকে শুরু করে ঈদ যাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তি যাত্রীদের। তবে সড়ক পথে বাসের টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ করেন অনেকেই। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই গত কয়েকদিনের চেয়ে শুক্রবার রাজধানীর সদরঘাটে নদীপথে মানুষের চাপ বেড়েছে। এদিন প্রতিটি ঘাটেই লঞ্চে করে বাড়ি ফেরা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরাম ও স্বস্তিদায়ক হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভ্রমণের প্রথম পছন্দ নৌপথ। এবারের ঈদ যাত্রায় টিকিট থেকে শুরু করে সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। আর সরকার নির্ধারিত ভাড়া রাখার কথা বলছেন লঞ্চ সংশ্লিষ্টরা। কিছুক্ষণের মধ্যে লঞ্চ এসে এখানে পৌঁছাবে, তেমন কোনো ভোগান্তি অনুভব করি নাই। আমরা যারা জব করি আমাদের জন্য অনুভূতিটা পুরো অন্যরকম। আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য। টিকিটের ব্যাপারে এবার আমার কাছে আগেই আমি কেবিন পেয়েছি, কোনো নেয়নি আর কি, অতিরিক্ত ভাড়া নেয়নি। গ্রামের বাড়িতে মা বাবার সাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজন আছে, সবাই এই সময়টা পথ চেয়ে বসে থাকে আমাদের জন্য। ভাড়া যে সরকারি যে রেট তার চাইতে আমরা কম দিচ্ছি, যাতে করে লঞ্চের প্রতি মানুষের আকর্ষণ থাকে। প্রত্যেকটা লঞ্চ ছাড়া একটা নির্দিষ্ট টাইম আছে, সরকারি একটা টাইম আছে, ওই টাইমের ভিতরেই আমরা ছাড়বো লঞ্চ এবং টাইমের ভিতরেই ছাড়ি।
এদিকে রেলপথেও ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ছাড়া যাত্রীরা। গত বছরের তুলনায় এই বছরে আপনার ঈদযাত্রা ভালো মনে হচ্ছে। ছুটিটা অনেক লম্বা, প্লাস ট্রেনের টিকিটও অনলাইনে কাটতে পারছি, এই জন্যই আরামদায়ক যাত্রা হবে বলে আশা করি। ঝুঁকি মানে এটা ঝুঁকি বলে না, বাড়ি তো যাই লাগবে, প্রিয়জনের সাথে ঈদ করা লাগবে। এছাড়া সড়ক পথেও বাড়তি চাপ ছিল ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। আমরা টিকিট পেয়েছি, গাড়ির অপেক্ষায় আছি। কোনো ভাড়া, বাড়তি ভাড়া বা কোনো কমপ্লেন আমাদের বিষয় হচ্ছে না। সরকার যেভাবে বলছে আমরা ওইভাবেই ভাড়াটা নিচ্ছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদের স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব এবং তাদের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ঈদের আগে এমন দিনগুলোতে বুকের ভেতর হুহু হাওয়া ভাসিয়ে নিয়ে যায় সেই কোথায় শত শত মাইল দূরে বাড়ির উঠোনে। নারীর টানে বাড়ির পানে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করবেন বলেই শেকড়ের টানে আপন ঠিকানায় ছুটছেন তারা। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দ্রুত টোল দিয়ে নির্বিঘ্ন পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন অপেক্ষমান যানবাহনগুলো। বরিশাল উজিরপুর থানা। কেন যাচ্ছেন? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ঈদের আনন্দ সবার সাথে কাটাতে। আমরা বাগেরহাটে যাব, বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করব। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক দল। এখন পর্যন্ত আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি। আমরা মনে করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষের যে বাড়তি উন্মাদনা, যানবাহনের যে চলাচল, সেটা স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। গাজীপুরে বেশ কিছু কারখানা আগেভাগেই ছুটি দেওয়া হয়। এরপরও ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যানবাহনের সারি দেখা গেছে। বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ভাড়া তো ন্যায্য ভাড়ায় পাইতেছি এবং রাস্তা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো। তো বাড়ি যাওয়া অনেকদিন পর অনুভূতিটা আসলে খুব একটা মনের ভিতরে আনন্দ আসে। বাড়িতে যাচ্ছি পরিবারের সাথে দেখা করতে, অনেক ভালো লাগতেছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট সহ বিভিন্ন সড়ক মহাসড়কের দৃশ্য এটি। অনেক স্থানেই পরিবহনের তুলনায় যাত্রী কম, স্বস্তি তাদের। ঈদে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, এই কারণে খুব খুশি লাগতেছে। রোডে তেমন কোনো ঝামেলা নাই, ভালো লাগছে। আমার গ্রামের দাদা দাদি আছে, তারপর আমার নানা নানি আছে, ওদের সাথে ঈদ করবো। টাঙ্গাইল যমুনা সেতু এবং কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেন পৃথিবীর শীতল হাওয়া নিয়ে অপেক্ষায় আছেন মা বাবা সহ আরও কত প্রিয় মুখ। ঈদের ছুটিতে এমন বাড়ি ফেরা মানে নিজের কাছে নিজেই ফেরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি যুক্তরাজ্য শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। শারীরিক অবস্থা বাংলাদেশে যে অবস্থা ছিল তার চেয়েও অনেকটা ভালো আছে। কাজে আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। উনিও আপনাদের মাধ্যমে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা যেমন আগেও জানিয়েছেন, এখনও জানাচ্ছেন, আগামী দিনেও অগ্রিম আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে ক্ষমতা ছেড়ে আগে ভাগেই পালিয়ে গেছেন শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর পল্লবী স্টার হাউজিংয়ে মাসব্যাপী শিশু কিশোরদের ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় উপলক্ষে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুষ্ঠানে তিনি বলেছেন, শিশু কিশোরদের ছোটবেলা থেকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করলে তারা নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
রমজান মাস জুড়ে শিশুদের 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সামনের যে নির্বাচন হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যদের দায়িত্ব পালন করবেন। সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশে যে সংবিধানের মধ্য দিয়ে চলছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পঞ্চগড়ের আটোয়ারিতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন, বাংলাদেশে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না, যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটা। আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে। আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। গণপরিষদ নির্বাচন নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন এবং সংসদ সদস্যের কাজ একসঙ্গে তারা যৌথভাবে তারা সম্পন্ন করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের আগে গরুর মাংস, মুরগি, দুধ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে রাজধানীর বাজারে, যা স্বস্তির বদলে অস্বস্তি বাড়িয়েছে ক্রেতাদের মাঝে। তবে 5 টাকা কমে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি, আর লাচ্ছা সেমাইয়ের দামও কমে বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। রোজার ঈদ মানেই দুধের সাথে সেমাই। এবার বাজারে সেমাইয়ের দামে বেশ স্বস্তি। গেল কয়েক বছরের তুলনায় লাচ্ছা সেমাই বেশ কম দামে কিনতে পারছেন ক্রেতারা। তবে উল্টো চিত্র দুধের ক্ষেত্রে। চাহিদা বাড়ায় গেল কয়েকদিনেই লিটারে 10 টাকা বেড়েছে দুধের দাম। ঈদের কাছাকাছি এসে দুধের দামটা বেড়ে গেছে, সেই জন্য ভোক্তারা খুবই হতাশ। 90 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। কালারিং লাচ্চা সেমাই যেটা বলে, এটা গত বছর 350 টাকা 400 টাকা ছিল, আর এবার 250 টাকা কেজি বিক্রি করতেছি। বরাবরের মতোই ঈদের আগে আগে মশলার দাম দীর্ঘশ্বাস বাড়াচ্ছে ভোক্তাদের। কেবল এলাচের দামই নতুন করে বেড়েছে কেজিতে 2000 টাকা। যে এলাচি ছিল 3500 4000, এখন 5000 5200 টাকা। তারপরে যে আপনার লবঙ্গ, গোলমরিচ 1200-1300 টাকা লবঙ্গ ছিল, 1300-1400 টাকা। গোলমরিচ ছিল 900, এখন 1000-1100 টাকা। পাশাপাশি কাঠ ও কাজু বাদামের দামও প্রতি কেজিতে বেড়েছে 400 থেকে 450 টাকা। কিসমিসও বেড়েছে প্রায় 150 টাকা। কাজু বাদাম ছিল আপনার 1150 টাকা, 1200 হাইস্ট, এখন সেই বাদামটা 1650 টাকা, 1700 টাকা। আর ঈদে সব পরিবারেই মাংস খাবার চল আছে। সেই সুযোগে প্রতি ঈদের আগে আগে বাড়ে গরু ও মুরগির মাংসের দাম। এবারও প্রায় 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর সপ্তাহের ব্যবধানে মুরগির দামও কেজিতে বেড়েছে 20 টাকা। গত সপ্তাহ ব্রয়লার ছোটোটা বেচি 220 টাকা 30 টাকা, আর এখন ব্রয়লার বেচতে আসি ছোটোটা 240 টাকা কেজি, আর গত সপ্তাহ ব্রয়লার বেচি 200 টাকা বড়টা, আর এখন 210 টাকা কেজি। গরুর মাংস 780, 750 টাকা ছিল, 80 টাকা হয়েছে। এটা তো সব জিনিসে কিছু না কিছু যখন মানুষের চাহিদা বাড়বে, কিছু না কিছু সমস্যা তো বাড়বেই। বাজারে কিছুটা বেড়েছে মাছের দামও। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2000 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 2026 সালের নভেম্বরে জাতিসংঘের এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোতে শুল্ক এবং কোটামুক্ত রফতানি সুবিধা বন্ধ হয়ে যাবে। শিল্পোদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন, এর ফলে দেশের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে। বিশেষ করে আশঙ্কাজনক হারে কমতে পারে পোশাক রফতানি। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। স্বাধীনতার পর 1973 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে উন্নত দেশগুলোর বাজারে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছেন দেশের শিল্প উদ্যোক্তারা। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পোশাক, ওষুধ ও চামড়া ছড়িয়ে পড়েছে প্রায় সারা বিশ্বে। তবে মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে বেশ উন্নতি হওয়ায় আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। এতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হবে অতিরিক্ত 11.5%, ভারতে 24%,
দক্ষিণ কোরিয়ায় 12.5%, জাপানে 9%, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে 4.5 থেকে 5% পর্যন্ত, যা এতদিন বিনা শুল্ক সুবিধা ভোগ করে আসছেন দেশের রপ্তানিকারকরা। এমনিতে আমরা লস দিয়ে আপনি দেখবেন বহু ইন্ডাস্ট্রি গত 1-1.5 বছরে বন্ধ হয়ে গেছে, টিকতে পারেনি, সামনের দিকে আরও বন্ধ হবে। তো যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আরও ফ্যাক্টরি নতুন করে দেখবেন এলডিসি গ্রাজুয়েশনে গেলে আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারণ তখন আর তারা ওর সাথে আর তাল মিলিয়ে চলতে পারবে না। গবেষণা সংস্থা বিসের পরিসংখ্যান বলছে এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ও ব্রিটেনে শুধু পোশাক রপ্তানি কমতে পারে প্রায় 19.5%, নিউজিল্যান্ডে 21%, তুরস্কে প্রায় 70% এবং ভারতে এই হার 40%-এর বেশি। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াতে রপ্তানি কমবে আশঙ্কাজনক হারে। এরকম একটা পরিস্থিতিতে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট বা নতুন করে উদ্যোক্তা আসার সম্ভাবনা নাই, কারণ একটা চ্যালেঞ্জের মুখে যখন থাকবো আমরা তখন নতুন উদ্যোক্তা আসে না। এখনই তো আমি কষ্টে হিমশিম খাচ্ছি, আমি এখনই প্রতিযোগিতার সক্ষমতা অন্যদের সাথে আমি মিলাতে পারছি না, তাহলে আমি তখন কই যাব? হ্যাঁ, তাহলে অবশ্যই সরকারকে তাহলে বিকল্প আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, ট্যাক্স বেনিফিট দিতে হবে, আপনাকে মেশিনারিজের ইম্পোর্ট বেনিফিট দিতে হবে, মানে কোনো না কোনোভাবে আপনাকে ওইটা তো পোষায় দিতে হবে। বিশ্লেষকরা বলছেন রপ্তানির সুবিধা আদায়ে উন্নত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলাপ আলোচনা করা যেতে পারে যে তাদের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করা যায় কিনা। এটা করলে তখন কিন্তু বাংলাদেশের যে পণ্যগুলো সেগুলো একটা শুল্কমুক্ত প্রবেশাধিকার ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে পাবো। এটা একটা সুবিধা হচ্ছে কি যে অন্যান্য দেশও তখন আগ্রহী হবে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করতে। তখন দেখা যাবে কি যে আমাদের আসলে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দরকার হচ্ছে না। পাশাপাশি আগামীর বাণিজ্য নীতি ও সংস্কার এলডিসি উত্তরণ কেন্দ্রিক হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা কোথায় যেতে চাই সেটার একটা দীর্ঘমেয়াদী 10 বছর বা 5 বছর মিনিমাম একটা পরিকল্পনা করতে হবে, যেটা আমাদের সাথে আলোচনা করে সেটা সবাইকে শেয়ার করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। সাজগোজ নারীদের ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ। সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। নিজস্ব রুচি এবং আভিজাত্য প্রকাশ পায় তাদের এই সাজে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম। নিজেকে সবার থেকে আলাদা ও অনিন্দ্য সুন্দর করে সাজাতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় দিন। ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি দেখছি, কসমেটিক্স, লিপস্টিক এসব দেখছি আর কি, সব মিলে। কানেরটা কিনছি, হাতেরটা কিনছি, গলারটা কিনবো, আর ড্রেসের সাথে তো জুতা আছে। জুয়েলারি আইটেমগুলোই বাকি আছে, এখন ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য টুকিটাকি গিফটস আইটেম আর কি নেওয়া হচ্ছে। মূলত আমি হিজাবি যেহেতু, তো নেক পিস তেমন একটা কেনা হয় না। আমি ব্রেসলেট খুব পছন্দ করি, সো ওইটার সাথে ব্রেসলেট অথবা চুড়ি আর কি দেখছিলাম। ঈদকে উপলক্ষ করে বরাবরই নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরাও, আর তা আকর্ষণ করছে ক্রেতাদের দৃষ্টিও। এখন মোটামুটি সেল আছে টুকটাক ভালোই, সবাই পছন্দের জিনিস তো মোটামুটি সেল হইতাছে। হাতের চুড়ি ম্যাচিং, আংটি ম্যাচিং, কানের দুলটা ম্যাচিং, এখন ম্যাচিং সবকিছু আমাদের কাছে পাওয়া যাচ্ছে। পোশাকের সঙ্গে গহনা মানানসই না হলে পুরো সাজই যেন বৃথা। নান্দনিক গহনা ও নতুন ধারার উপস্থাপন যেন নজর কাড়ে সবার, তাই শৌখিন নারীদের ঈদের আগে নিজেকে সাজাতে এত তোড়জোড়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এবারে চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। শুক্রবার জমজমাট গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন সহ 4 জনের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজান জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এই খুদে হাফিজরা।
ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار কণ্ঠের সুর মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়েছে কোরআনের আলো। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। পিএসপি কোরআনের আলো 70 বছর হতে চলছে, হাঁটি হাঁটি পা পা করে এতদিন চলে আসছে। শুধু আমরা এখানেই না, দেশের বাইরেও আমরা ভালো করেছি, বিদেশেও আমাদের সুনাম আছে। এবং আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে। এদের জন্য খাস করে দোয়া করবো, আগামীতে যেন আমরা আরও বড় করে এই অনুষ্ঠানকে ইনশাআল্লাহ যেন এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে। হবিগঞ্জের এলাকায় মুহিবুল্লাহ মাসুম প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে আসে চূড়ান্ত বিজয়ের ক্ষণ। মাসুমকে তুমি এবারের আসরে চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুম। 4 লক্ষ টাকার চেক। চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ মাসুমকে 4 লাখ এবং প্রথম রানার আপ হাফেজ হুসেন আহমেদকে 3 লাখ, দ্বিতীয় রানার আপ হাফেজ সোয়াইবুর রহমানকে 2 লাখ এবং তৃতীয় রানার আপ হাফেজ আবদুল্লাহ আল সারিমকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। সবার জন্য থাকবে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ। আল্লাহর প্রেম সুধা নিলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ইসলামের শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল লাখো শ্রোতার হৃদয়, যার কথা বলেছিলেন উপস্থিত সুধীজনেরা। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং এনটিভির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট বাচ্চা যাদের মাতৃভাষা আরবি নয়, গায়রু নাতিকিনা বিহা, তারা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। গৌরবে আমাদের বুক স্ফীত হয়ে আসে। ইনশাআল্লাহ আজিজ, এই কোরআনের আলোকে আমাদের সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ। এই ধরনের অনুষ্ঠানকে আমরা সবাই যেন সম্পৃক্ত হতে পারি, ওনাদের পাশে থাকতে পারি, যারা পরিচালনা করে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রতি বছর এই অনুষ্ঠান তার ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র রমজান মাসের শেষ জুমা আজ। মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। বিশেষ এই দিনে জুমার আগেই বাইতুল মোকাররম মসজিদে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার খুতবা, রমজান মাসের ফজিলত এবং ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ এই দিনে দেশবাসী ও মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন মুসল্লিরা। ইফতেখার রেজার রিপোর্ট। রমজানে জুমাতুল বিদা বিশেষ এক গুরুত্ব বহন করে। এদিন ইবাদত বন্দেগীর পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। নামাজ শুরুর আগে বিশেষ খুতবা পাঠ করেন মসজিদের খতিব। জুমার নামাজে অংশ নিয়ে মুসল্লিরা নিজেদের পরিবার পরিজন সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আজকে মহামারীতে এই দিনটাতে সর্বপ্রথম দোয়া করব আমার মা বাবার জন্য এবং দেশবাসীর জন্য, এবং দেশের যে শৃঙ্খলা যেন ফিরে আসে এটা, এবং আমরা যারা আছি আমাদের সকলের জন্য দোয়া করব। লাইলাতুল কদর রাত, কালকে কদর গেছে, আজকে কদর, সবে কদর দিন চলতেছে। আল্লাহ পাকে ইউসুল্লাহ মনে করেন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। নাজাতের 7 দিন চলে গেছে আর 3 দিন বাকি আছে। এটা আপনার রমজান মাসের শেষ জুমা। এই জুমা অনেক বরকতময়। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় জানান মুসল্লিরা। শান্তি এবং সুখ বয়ে আনুক, সকল ধরনের সমস্যাকে দূর করে দিক আল্লাহ তাআলা, এবং আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। তো হাদিসের মধ্যে এসেছে যে 2 ঈদের থেকে জুম্মার দিনের গুরুত্ব বেশি। তো আজকে বিরাদুল জুম্মা, রমজান মাস, সমস্ত দুনিয়ার যত মুসলিম নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং নিজে কীভাবে ক্ষমাপ্রাপ্ত হতে পারি, আল্লাহ কীভাবে আমাদেরকে ক্ষমা করে দেন, সময় মুসলিমদের ক্ষমা করে দেন, তো সেটার জন্যই মসজিদে আসা এবং আল্লাহকে দোয়া করা। বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন আল কুদস কমিটি বাংলাদেশ। রমজান মাসের শেষ জুমাবার মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্ব মুসলিম ঐক্যের লক্ষ্যে বিশ্ব আল কুদস দিবস হিসেবে পালিত হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে 96,67,00,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এই অনুদান 6,341টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে, যার মধ্যে 37,25,00,000 টাকা 745 জন শহীদ পরিবারের মাঝে এবং 59,41,00,000 টাকা 5,596 জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্দোলনে আহত না হয়েও আহত সেজে প্রতারণায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান মীর মাহবুব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই। আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবার 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। গত 3 মাসে সারা দেশে 23টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 44 কোটি টাকা। সকালে রাজধানীর স্কাটনে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঈদের ছুটিতে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সরকারের আলাদা দৃষ্টি দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের সহসভাপতি রিপনুল হাসান বলেন, জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এক স্থান থেকে অন্য স্থানে স্বর্ণ নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের পুলিশের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র করছে, আর আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য রাজনীতিবিদদের ভেতর বিদ্বেষ সৃষ্টি এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। ভোটের অধিকার নিয়ে কোনো তালবাহানা হলে প্রয়োজনে আবারও লড়াইয়ের কথা জানান কৃষক দলের এই নেতা। চট্টগ্রামের কোতোয়ালি এবং বাকলিয়া এলাকায় 5 শতাধিক অসহায় এবং দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মহানগর ছাত্র দলের সাবেক সহ সম্পাদক সামিউল আহসান খান। সকালে নগরীর কোতোয়ালি, ফিরিঙ্গি বাজার এবং বিকেলে বাকলিয়া এক্সপ্রেস রোডে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সামিউল আহসান খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। কষ্টে থাকা সাধারণ মানুষ যাতে সবাইকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্যই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীর দুর্গাপুরে 7 শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর মহিলা কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী রেজাউল করিম। এ সময় তিনি উপজেলার প্রতিটি মসজিদে বিশুদ্ধ কোরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানান পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান। অনুষ্ঠানে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। হামজা চৌধুরী ইংলিশ লিগের অভিজ্ঞতা বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। হামজার হাত ধরে দেশের ফুটবলের নতুন জাগরণ শুরু হয়েছে। এই ধারা বজায় রাখতে ফেডারেশনকে আরও আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন সাবেকরা। কুশল ইয়াসিনের রিপোর্ট। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ী হামজা চৌধুরী ভারতীয় ফুটবলারদের চিন্তার কারণ ছিলেন। মাঠে নেমেও নিজের উপস্থিতি বেশ ভালোই জানান দিয়েছেন। হামজার মতো অনেক প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন, যা দেশের জন্য ইতিবাচক বলছেন জাতীয় দলের সাবেক এই ফরওয়ার্ড। আমাদের দেশের যারা প্রবাসী আছে তাদের ছেলেমেয়েরা যা ফুটবল খেলছে, এদেরকে খুঁজে বের করে এনে যদি একটা সুন্দর দল গঠন করা যেতে পারে, এই দলটিকেই যদি আমরা নার্সিং করি, ডেফিনেটলি আমাদের দেশ এবং আমাদের জাতি সম্মানিত হবে বিভিন্ন জায়গায় খেলে। এবং আমি আশা করি যে ভবিষ্যতে এই ধরনের রিসোর্সগুলো যদি আমরা নিয়ে আসতে পারি,
ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল আবার ঘুরে দাঁড়াবে। ফুটবলের নতুন দিনের সূচনা এরই মধ্যে হয়ে গেছে, এখন আর পেছনে ফেরার সময় নেই। প্রবাসী খেলোয়াড়দের সন্ধানের পাশাপাশি তৃণমূলেও মনোযোগ দিতে হবে, এতেই মাঠের খেলার মান বাড়বে, জানিয়েছেন শফিকুল ইসলাম মানিক। প্রবাসী ফুটবলার তো হাতে গোনা কয়েকজন, প্রবাসী ফুটবল তো 100 জন না, এবং তারা ট্রায়ালের মাধ্যমেই ভালো খেলোয়াড় হিসেবে ন্যাশনাল টিমে স্থান পাবে। তো সেখানে একজন বাঙালি প্লেয়ার পাবে, এটা কারো সমস্যা হওয়ার কথা নাই। আর আমাদের লোকাল ফুটবল যেটা আছে, লোকাল ফুটবল গতানুগতিকভাবে চলবে, লিগ চলবে, লিগের থেকে ভালো পারফর্মাররা ন্যাশনাল টিমে খেলবে, এটাই স্বাভাবিক। দেশের ফুটবলে এমন আগ্রহ ও উন্মাদনা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করছেন জাতীয় দলের সাবেক এই তারকারা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।